মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন শ্রীতমা সেনগুপ্তের কলমে তীর্থঙ্কর সিরিজের কাহিনী যোগেশ্বরীর কনকাঞ্জলি। শীতের শেষ। মফস্বল অঞ্চলে এখনো শীত একেবারে যায়নি, যাব যাব করেও রয়ে গেছে। বাড়ির পাশে এত গাছগাছালি, সেজন্য বেশ শিরশিরে ভাব হাওয়ায়। বইপত্র নিয়ে বহুদিন বাদে বসার সুযোগ হচ্ছে আজকাল। প্রায় প্রতিদিনই সকালের চা খেতে খেতে এই বাড়ির মস্ত বাঁধানো উঠোনেই চেয়ার টেবিল পেতে বসে পড়ছে তীর্থঙ্কর। কাপের পর কাপ চা খেতে খেতে চলছে পড়াশোনা। কত পুরনো পুরনো বই যে সংগ্রহে রয়েছে, মা নিয়মিত যত্ন নেয় তাই। তবুও কিছু বইয়ের পৃষ্ঠা একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। আরে দাদা, আজ একেবারে আলাদা মেজাজে যে। একটা বইতে ডুবে গিয়েছিল তীর্থঙ্কর। হঠাৎ কথাটা আসায় একটু চমকে তাকালো। পরক্ষণেই একগাল হেসে উঠে দাঁড়ালো। আরে এত সকাল সকাল কোথা থেকে উদয় হলি তোরা? বাড়ি থেকে। সে তো বুঝলাম, কিন্তু বেরিয়েছিস কখন? রাত্রির থাকতেই নাকি? আগে তখনও আকাশে তারা ছিল তীর্থঙ্কর দা। আরে আরে চল চল ভেতরে চল, এতক্ষণ দাঁড় করিয়ে রেখে বকছি। আসলে কি বলতো, সমাজ থেকে দূরে থাকতে থাকতে না অসামাজিক হয়ে পড়েছি। দূর রাখো তো তোমার বাজে কথা। আজ কিন্তু তোমাকে হেব্বি পাকড়াও করতে এসেছি। সকাল সকাল তিন মূর্তি যখন হাজির হয়েছিস তখন পাকড়াও যে হব সে তো নিশ্চিত। বলতে বলতে সিঁড়ি ভেঙে মস্ত দালান টপকে ভেতর বাড়িতে ঢুকে পড়ল ওরা। বসার ঘরে এসে তীর্থঙ্কর বলল, তোরা বস, আমি ভেতরে একটু চায়ের ব্যবস্থা করতে বলে আসি। আরে আমরা রাস্তায় খেয়েছি, তুমি বসো তো। আরে দাঁড়া দাঁড়া মা। আর ডাকতে হবে না, আমার সব ব্যবস্থা হয়ে গেছে। এই তো এক্ষুনি শেফালি গরম গরম কটা লুচি ভেজে দেবে। পর্দা সরিয়ে ভেতরে ঢুকলেন বৃদ্ধা, তীর্থঙ্করের মা। অবাক হলো তীর্থঙ্কর। তুমি কি করে মানে? আমি বলছি, মাসিমা জানেন আমরা আসবো। গতকাল রাতেই তো কথা হয়েছে, তোমাকে বলতে বারণ করে দিয়েছিলাম। ফোন করেছিলাম তোমাকে, আর ফোনটা ধরেছিল মাসিমা। বেশ। আচ্ছা, বেশ মজা তো। তোমরা বসো, হাত মুখ ধুয়ে নাও, আমি জলখাবার পাঠাচ্ছি। বৃদ্ধা চলে গেলেন ভেতরে। একটা চেয়ার টেনে ওদের মুখোমুখি বসল তীর্থঙ্কর। একটা সিগারেট ধরিয়ে বলল, বল এবার কি ব্যাপার? তিন মূর্তি একেবারে একসাথে, কি ঘটিয়েছিস? এই তীর্থদা, আমরা কি কিছু ঘটালেই তোমার কাছে আসি? হ্যাঁ, ন্যাকামি করিস না। শেষবার তোর দেখা পেয়েছি বোধহয় বছর দেড়েক হলো, তাও ওই আজিমপুরের ঘটনাটার জন্য। তুমি যেন কত বাড়িতে থাকো। হ্যাঁ তাও ঠিক। মোবাইল নিয়ে তো যাও না কোথাও, মোবাইলটা আদেও ব্যবহার করো। কল লকটা চেক করলেই জানতে পারতে এই ইম্পর্টেন্ট তিতলি তোমায় কল করেছিল কাল। না রে, মানে সত্যি ফোনটা একেবারেই দেখা হয় না। তুমি পারো তীর্থদা। উল্টো দিকের বিছানায় বসা তিতলি, মেহুল আর রাজির দিকে তাকালো তীর্থঙ্কর। মেহুল ছেলেটি ওর কলেজের জুনিয়র, খুব লেগে থাকতো কলেজে। সুযোগ পেলেই পিছন পিছন ঘুরত। কলেজ ছাড়ার পরেও নিয়মিত যোগাযোগ রেখেছিল। বছর ৩-৪ হলো এই তিতলি আর রাজিকে জুটিয়ে এনেছে। খুব মিষ্টি মেয়ে দুটো। মেহুল যে ফার্মে চাকরি করে সেখানেই ওরাও করে। সেই থেকেই চলছে। টুকটাক কয়েকটা কেসেও গেছে ওরা তীর্থঙ্করের সাথে। পারে তো সব জায়গাতেই যায়, কিন্তু সেটা হওয়ার নয়। সবকিছু সকলের জন্য নয়। তাই অবস্থা বুঝে এমন গুণমুগ্ধ কিছু মানুষকে কচ্ছিৎ কদাচিৎ সাথে নেয়। তাও হালকা কোনো ক্রিয়া থাকলে তবেই দেহ বন্ধন করে সাথে নিয়ে যায়। গরম গরম ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, বোঁদে সব দিয়ে গেছে শেফালিদি। পটে চা রাখা আছে। তুমি কোথায় ছিলে আগে বলো তো?
কোথা থেকে ফিরলে তুমি তীর্থদা? যা অবস্থা চারপাশে, তুমি তো জানো না আমার মামার বাড়ির ওদিকে নেটফেট সব বন্ধ করে দিয়েছে। কি বলবো তোমাকে। হ্যাঁ রে, বড় অশান্ত সময়টা। তবে আমি উড়িষ্যা গেছিলাম। কাজে না কোনো গুরুর সন্ধান পেয়ে? কাজেই। অনেক দিন সময় লেগে গেল, একটু জটিল ছিল বিষয়টা। এই তাই? এই প্লিজ বলো বলো, প্লিজ একটু শুনি, বলো। ও, খুব ইন্টারেস্ট। সামলে দেখলে বুঝতিস। আজকালকার দিনে তো কেউ বিশ্বাসই করবে না। বহু প্রাচীন এক মন্দিরের গর্ভগৃহে প্রচুর সোনা রাখা ছিল। মন্দিরটা ব্যক্তিগত সম্পত্তি, অতএব তাঁরা জানতেন সবটাই, কিন্তু সোনাটা আর উদ্ধার হচ্ছিল না। কেন? যক্ষ নাকি? যক্ষ তা বলতেও পারিস, আবার নাও বটে। সাপ ছিল একজোড়া, একেবারে বিষধর কাল কেউটে। সে কি? তারপর? তারপর মানে 7 দিন ধরে ক্রিয়া চলেছে। সব বলতে বসবো নাকি এখন? হ্যাঁ তো, শুনতেই তো এসেছি সব। এই সত্যি করে বলতো, তোরা আজ কেন হানা দিয়েছিস? আড্ডা দিতে। আড্ডা না ঝামেলা পাকিয়েছিস কোথাও? আরে না গো, কি যে বলো না তুমি। আজ গল্প শুনতেই এসেছি। কতদিন গল্প শুনিনি, আড্ডা দিইনি বলো তো তুমি। তা বটে, অনেক দিন হয়নি। তাহলে আজ ঠাকুর দাদার ঝুলি খুলতে হবে। আগে তবে ঝুলি বেশি আতরানোর দরকার নেই। ওই উড়িষ্যার ঘটনাটাই বলো আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওটাই শুনবো প্লিজ প্লিজ তীর্থঙ্করদা, প্লিজ ওটাই ওটাই। হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্লিজ প্লিজ প্লিজ। এবারে তিনজনে একসাথেই বলে উঠল। তীর্থঙ্কর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, রাজি, তোর মামাবাড়ির দিকে পরিস্থিতি খুব খারাপ বলছিলি না? প্রায় এমনই এক সময়ের কথা জড়িয়ে আছে এমন একটা ঘটনা শুনবি তোরা? না, আজ নতুন কিছু বলবো না, যদি তোরা বলিস তাহলে। একদম একদম, যা বলবে তাই শুনবো। বেশ বেশ। তখন সদ্য কলেজে উঠেছি, বুঝলি। ওই ধর কত হবে, 21 কি 22। পাড়ায় এক কাকা ছিলেন, খুব স্নেহ করতেন আমাকে। আসলে ছিলেন আমার বাবার বন্ধু। বাবা মারা যাবার পর উনি নিয়মিত খোঁজ খবর রাখতেন। জগবন্ধু ভট্টাচার্য। এ অঞ্চলে যোগু ভট্টাচার্য বলেই সবাই চেনে, এখনও চেনে। রেলে চাকরি করতেন, আর যেটা করতেন সেটা হলো পৌরোহিত্য। সেটা অবশ্য শখে, ভালোবেসে, কারণ কাকাদের আর্থিক অবস্থা খুব ভালোই ছিল। তা একদিন কি হলো, সকালবেলা কাকা হাজির। তখন টিউশন পড়তে যাব বলে তৈরি হচ্ছি। বুলু, এই বুলু, এই করে ডাকছেন। তোমার নাম বুলু নাকি? কেন রে, বাড়ির নাম কারো তীর্থঙ্কর হতে পারে না? হওয়াটা উচিত। বাড়ির ছেলেকে যদি এই দাঁত ভাঙা যুক্তাক্ষরযুক্ত নামে রাখতে হয় সবাইকে, ক্ষমাহীন অপরাধের আওতায় পড়বে সেটা। তা বলে বুলু না, মানে তোমার সাথে ঠিক ব্যাপারটা। সরি। একটা চাটি খাবি না গল্প শুনবি? আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। তাও তো সকালে কাকাকে দেখে একটু অবাকই হলাম। ভাবলাম বাড়িতে হয়তো কোনো বিপদ আপদ। কিন্তু যোগু কাকা এক অদ্ভুত প্রস্তাব নিয়ে বসলেন। সেই প্রথম বললেন, বলো, কাল এক জায়গায় যাবি আমার সাথে ট্রেনে করে? কালকে রাত্রিটা থেকে পরশু সকাল সকাল ফেরার ট্রেন ধরবো। তখন কোনো পরীক্ষা ছিল না। আমি কিছু না শুনেই রাজি। মা ততক্ষণে বেরিয়ে এসেছে, বলল, কোথায় নিয়ে চললে গো ঠাকুরপো? এমনিতেই ছেলেটার লেখাপড়ায় মন নেই, তার উপর আবার কলেজ কামাই দিয়ে। বৌঠান, ছেলে আমাদের যথেষ্ট লেখাপড়ায় ভালো, নয়তো এমন ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিকে। এতে দিব্যি অনার্স নিয়ে পড়ছে। এবার অনার্সটাই না কাটা যায় তোমার আদরের ভাইপোর। লেখাপড়ায় তো মন নেই, শুধু এদিক সেদিক, যত সব অছেদ্যা কাণ্ড। যাও তো বৌঠান, চা খাওয়াও এক কাপ দেখি। মাকে যোগু কাকা যে সরিয়ে দিলেন সেটা বুঝলাম। তারপর বললেন, আসলে কি বলতো, কাল একটা বিশেষ কাজ করতে যাব, তাই ভাবলাম তোকে সঙ্গে নি। তুই তো এইসব পছন্দ করিস টরিস। কি কাজ কাকা? যোগেশ্বরপুর যাব, বুঝলি। হাওড়া থেকে ট্রেন ধর 1 ঘন্টা 1.5। সেখানে মা যোগেশ্বরীর কনকাঞ্জলি দেব। তাই মা যোগেশ্বরী বলতে? কালী ঠাকুর, কালী ঠাকুর।
খুব জাগ্রত মা, ওখানকার মানুষ খুব মানে। এতকাল মাসিক অমাবস্যার পুজো, বাৎসরিক পুজো সবই আমি করতাম। আমার তখন টিউশনের দেরি হয়ে যাচ্ছে, তবু প্রশ্ন করলাম, কনকাঞ্জলি তো মেয়ের বিয়েতে দেয় কাকা? কাকা একটু হেসে বললেন, যা এখন পড়তে যা, কাল যেতে যেতে গল্প শুনিস। এই কনকাঞ্জলি বিষয়টা কি আদৌ হয়? হয়, আমি নিজে দেখেছি রে। কি অদ্ভুত না, আমরা চিরকাল কনকাঞ্জলি মানে বিয়ের রিচুয়ালই বুঝি। আমাদের জ্ঞানের ভাঁড়ার আর কতটুকু বলতো? ছোট্ট পাখির বাসার মতো তো একখানা ব্রেন, তাতে কত জানতে পারি এক জীবনে। ঠিকই। ভোর ভোর ট্রেনে চেপে বসলাম। মোটের ওপর ফাঁকা ট্রেন, শীতকালের শেষের সময় প্রায় তখন, এই এখনকার মতোই সময়টা, তবে তখন শীতটা কিছুটা বেশি পড়তো এখনকার তুলনায়। আমি আর কাকা পাশাপাশি বসলাম, চা খেয়ে উঠেছি। আমার মন তখন গল্পের দিকে পড়ে আছে, কিন্তু প্রথমেই বলতে পারছি না কাকাকে। ছোট থেকেই ভয়, ভক্তি, ভালোবাসা তিনটেই করে এসেছি। উনি এখনো বেঁচে আছেন? না, কাকা আর নেই, চলে গেছেন বছর কয়েক হলো। তো যাই হোক, দুটো স্টেশন পেরোতেই কাকাকে একবার খোঁচালাম, দেবীর কনকাঞ্জলি বিষয়টা কি? কিন্তু কাকা কিছু বললেন না, বরং কানের কাছে ফিসফিস করে বললেন, পরে বলবো, গিয়ে বলবো, এখন এত লোকজনের মাঝে বলা যাবে না। তাকিয়ে দেখলাম আমার পাশে দুজন মহিলা আর কাকার পাশে একজন লোক। ধর্মে যে মুসলমান দেখেই বোঝা যায়, লুঙ্গি, একটু নোংরার দিকে একটা পাঞ্জাবি আর মাথায় টুপি। ধর্মটা কেন উল্লেখ করলাম পরে বুঝবি। মনটা ভেঙে গেলেও চুপ করে গেলাম। ভাবলাম কাকা হয়তো হিন্দুদের একান্তই ব্যক্তিগত কিছু রিচুয়াল মুসলিম লোকটির সামনে বলতে চাইছেন না। গোঁড়ামি ওনার মধ্যে ছিল বেশ, চিরকাল দেখেছি নিজের পৌরোহিত্য, ব্রাহ্মণত্ব নিয়ে বেশ গর্ব করতেন। এটা সেটা গল্প করতে করতে আমাদের গন্তব্য চলে এলো। তবে কাকার যেন গল্পে তেমন উৎসাহ নেই দেখলাম। দায় সারা উত্তর দিচ্ছেন, কেমন আনবো না। আমি চুপ করে বসে রইলাম। তারপর এক সময় চলে এলো যোগেশ্বরপুর। দুপুরের রান্না বসিয়েছি, এই সবাই কিন্তু খেয়ে যাবে। পর্দা সরিয়ে তীর্থঙ্করের মা এসেছেন কখন কেউ খেয়াল করেনি। আর না না মাসিমা, আরে আর কত খাবো, আর এই তো খেলাম। তা হোক না, ছোট ছোট ছেলে মেয়ে সব। না না মাসিমা, এই তো এত খেলাম। খাবার এখনো অনেক দেরি আছে, ততক্ষণে আবার ঠিক খিদে পেয়ে যাবে। কি রান্না হচ্ছে গো মা? কি খাওয়াবে এদের? তা বাপু খেতে বসেই দেখ না রে, তোর অতিথিদের আপ্যায়নের ত্রুটি হবে না, এটুকু বলতে পারি। সময় মতো সবাই হাত মুখ ধুয়ে নিও ভালো করে। হ্যাঁ, আমি রান্না শেষ হলেই খেতে ডাকবো। এই বলে উনি চলে গেলেন। যেতেই তীর্থঙ্কর বলল, মনে হচ্ছে তোদের অনারে আজ আমারও ভালো মন্দ জুটবে, বুঝলি? তুমি বাড়িতে থাকো কোথায় যে তোমার রোজ ভালো মন্দ জুটবে? হ্যাঁ, বনে জঙ্গলে ঘুরে বেড়াই খালি। তা ঠিক, মা বড় একা রে। কিন্তু আমারও যে কিছু করার নেই, ওই শেফালিদি থাকে বলেই যা ভরসা। যাকে গল্পে ফিরি কেমন? যোগেশ্বরপুরে নেমে আমার চোখটা যেন জুড়িয়ে গেল। এত সুন্দরও কোনো জায়গা হয়? প্রকৃতি এত অকৃপণ দানও করতে পারে এক জায়গায়? নরম সবুজ স্নিগ্ধ গ্রাম্য পরিবেশ। স্টেশনে নেমে কাকা বললেন, চল কিছু খেয়ে নে, আমরা উঠবো আমার এক পুরনো কলিগের কোয়ার্টারে। সে একাই থাকে এখানে, অসুবিধা কিছু নেই। ও ঠিক আছে কাকা, সেসব কোনো ব্যাপার না। আপনি খাবেন না? না রে, আমার তো মায়ের কাজটা আসে না, খাওয়া চলে না। ও আচ্ছা আচ্ছা। পেটের ভেতর তখন ছুঁচোর দৌড়, বুঝলি। পেট পুরে কচুরি, তরকারি, মিষ্টি খেয়ে নিলাম। স্টেশনের বাইরেই একটা মিষ্টির দোকানে ভাত ছিল, কি স্বাদ তার। তারপর একটা রিকশায় চেপে
প্রকৃতিকে চোখ ভরে দেখতে দেখতে রেল কোয়ার্টার। আর 5টা রেল কোয়ার্টার যেমন হয় তেমনই, শুধু গাছগাছালির সংখ্যা প্রচুর। একটা পুকুরও আছে দেখলাম, সুন্দর টলটলে জল। বিনয় কাকুর সাথে আলাপ হলো। বিনয় কুমার চৌধুরী যোগু কাকার কলিগ ছিলেন। বয়স যোগু কাকার মতোই মনে হলো, সাথে একটি কম বয়সী ছেলেও, সেও রেলের কর্মচারী, এখনো কোয়ার্টার পায়নি, তাই বিনয় কাকুর সাথে থাকছে। ওনার নাম প্রদীপ মিশ্র। আমার সাথে বেশ পটে গেল প্রদীপের। বয়সে খুব বেশি বড় না আমার থেকে। বাবা চাকরিরত অবস্থায় মারা যান, সেই চাকরিটাই পেয়েছে প্রদীপদা। খুব বেশি দিন হয়নি চাকরিতে, প্রথম পোস্টিং এখানেই। বাথরুমে ঢুকে স্নান সেরে নিলাম আমরা। তারপর যোগু কাকা বললেন, চল এবার কাজটা সেরে আসি। আমি তো এক পায়ে খাড়া। উঠে দাঁড়িয়েছি, তখন বিনয় কাকু বললেন, এটার কি খুব প্রয়োজন জগবন্ধু? আবার এসব কথা কেন ভাই? হচ্ছে তো। কারণ তুমি জানো, তাও বলছি, তোমার মতো নিষ্ঠাবান বামুন খুব কম আছে। প্রাণ ঢেলে মায়ের সেবা করো, এতকাল করে এসেছ। মায়ের কৃপায় শরীর স্বাস্থ্য ভালো তোমার, তাহলে এখনই কেন এই সিদ্ধান্ত? আগে হয়েছে এই নিয়ে কথা বিনয়। তাও বলছি, একটু ভেবে দেখলে হতো না? ভেবেছি তো, আর ভড়ং করতে ইচ্ছে করে না। ভড়ং? আমার তাই মনে হয়। ভড়ং করে চলেছে কেবল। আর বাধা দিও না বিনয়, এবার এগুয়ে। আমি হতবাক হয়ে ওনাদের কথা শুনছি। কি বলছেন যোগু কাকা, আর কেন বলছেন? মন্দিরটা দেখলে মনটা সত্যিকারের শান্ত হয়। বহু প্রাচীন, দেখলেই বোঝা যায়। বেশ অনেকখানি জায়গা নিয়ে মন্দির চত্বর। মূল মন্দিরের বাইরেও বড় দালান, সিঁড়ি, বাঁধানো চত্বর। কিছু কিছু জায়গা ভেঙে পড়েছে অবশ্য। মন্দির চত্বরেই দেখলাম একজন মানুষের বাঁধানো আবক্ষ মূর্তি। নিচের ফলকে লেখা, স্বর্গীয় শ্রী ধীমান দের স্মৃতির উদ্দেশ্যে এই আবক্ষ মূর্তিটি নির্মিত হইল গ্রামবাসীর দ্বারা। মূর্তির এই মানুষটি কে ছিলেন কাকা? বোধহয় গ্রামের খুব বড় মাপের কেউ ছিলেন। ছাড় তো, এদিকে আয়। কেমন যেন তাচ্ছিল্যের স্বরে ডাকলেন কাকা। স্পষ্ট দেখলাম কাকার মুখটা বেঁকে গেল আলতো, ঠিক কারো প্রতি বিতৃষ্ণা বোঝাতে আমরা যেমনটা করি আর কি। অবাক হলেও কিছু বললাম না। কাকা বললেন, এখন ফাঁকা দেখছিস, সন্ধ্যায় ঢল নামবে মানুষের। অমাবস্যা তো আজ, সকালেও মানুষ ছিল, এই দুপুরের দিকটাই ফাঁকা। আচ্ছা, পুরোহিত মশাই আছেন এখন এখানে? কেন, তুই পুজো দিবি? আরে না না, তুমি যেটা করবে সেটার জন্য পুরোহিত মশাইকে লাগবে না। পাগলা, ওরে আমি নিজেই তো একজন পুরোহিত। একটু লজ্জায় পেলাম, ঠিকই তো, কাকা নিজেই তো পুজো করেন নিয়মিত। মন্দিরের ঠান্ডা মেঝেতে পা রাখলাম। আধো আলো আধো অন্ধকার, চারপাশে এত গাছপালা যে রোদ পুরোপুরি ঢুকতে বাধা পায়। যোগেশ্বরী মায়ের মূর্তিটিও বড় স্নিগ্ধ, কি শান্ত রূপ মায়ের। আমি এক মনে ওদিকে দেখছি, আর যোগু কাকা ঝোলা থেকে আনা সব সামগ্রী বের করতে থাকলেন, মানে জবা ফুল, লাল চেলি, সিঁদুর, ধূপ, প্রদীপ, চাল, নারকেল, ফুল, চন্দন, আর বোধ হয় আতপ চাল। হ্যাঁ, সব গুছিয়ে রাখলেন। তারপর বললেন, একটু দাঁড়া, আমি জামাটা বদলে আসি। বলে মন্দিরের এক পাশে চলে গেলেন। খানিক বাদে ফিরে এলেন রক্তাম্বর পোশাকে। এমনটা আমি যোগু কাকাকে আগেও দেখেছি। আমাদের পাড়ার কালী পুজোও তো কাকা এই পোশাকেই করেন। তারপর তিনি শুরু করলেন নিজের কাজ। আমি চুপ করে দাঁড়িয়ে দেখছি। ওম কালী কাল মহাকালী কালীকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায় চামুণ্ডে মণ্ডমালিনী আয়ুরোগায় বিজয়। সচরাচর কাকা বেশ জোরে জোরে মন্ত্রোচ্চারণ করে, তুলনায় আজ গলাটা যেন ম্রিয়মান শোনালো। এই মন্ত্রের অর্থ জানিস বুলু? না তো কাকা।
শুনবি? হ্যাঁ, নিশ্চয়ই। ওম কালী কালে মহাকালী, অর্থাৎ এই মন্ত্রে কালীকে সময় বা মৃত্যুর দেবী হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি সমস্ত পাপ দূর করতে পারেন। কালীকে পাপ হারিণী। ওই কালীকে পাপের বিনাশক হিসেবে ধরা হয়েছে, যিনি ভক্তদের সব দুঃখ কষ্ট দূর করেন। দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রে কালীকে নারায়ণী বা বিষ্ণু শক্তি বলছে। মহিষাগ্নি মহামায়, মানে কালীকে মহিষাসুরকে বধকারী এবং মহামায়া বা মহাবিশ্বের শক্তি বলা হচ্ছে। তারপর চামুণ্ডে মুন্ডমালিনী, এখানে কালীকে চামুণ্ডা বা মুন্ডমালা পরিহিতা, মানে শ্মশানের দেবী, বুঝছিস? তারপর হচ্ছে আয়ু রোগায় বিজয়াং দেহি দেবী নমস্তুতে। এই মন্ত্রে কালীকে দীর্ঘায়ু, রোগমুক্ত এবং বিজয় প্রদানকারী দেবী হিসেবে উল্লেখ করা হয়েছে। এত সুন্দর করে বোঝালেন কাকা, মনটা ভালো হয়ে গেল। কত জ্ঞান মানুষটা। এইবার আসল কাজ, বুঝলি? চুপটি করে দেখ, কথা বলবি না। হাঁচি বা কাশি পেলে বাইরে যাবি। একে একে সমস্ত উপাচার নিয়ে একের পর এক নিয়ম অনুযায়ী কাজ করতে থাকলেন উনি। আমি চুপচাপ দেখছি, বেশ লাগছে দেখতে। আচার কিছুটা আলাদা। পাড়ার কালী পুজোয় যেমনটা দেখি ঠিক তেমনটা নয়। আধ ঘন্টা পর মোটামুটি কাকা উঠলেন আসন ছেড়ে, ঘণ্টা ধরিয়ে দিলেন আমার হাতে আর বাজাতে বললেন। নিজে কাঁসর নিয়ে বাজাতে লাগলেন দাঁড়িয়ে। ধুনোর গন্ধ আর ধোঁয়া ভরে গেছে চারপাশে, সাথে ধূপের মিষ্টি গন্ধ। পরিবেশটাই অন্যরকম হয়ে গেল আচমকা। কাকা কাঁসর বাজিয়ে নাচতে শুরু করেছেন, আর আমি ঘণ্টা বাজিয়ে চলেছি। থেকে থেকে জয় মা, জয় মা, দোষ নিস নে মা, ক্ষমা করিস, এসব বলতে থাকলেন কাকা। খেয়াল করলাম কাকার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। জয় মা। সেটা যে ধুনোর ধোঁয়ায় নয়, সেটা বোঝাই যায়। জয় মা, জয় মা, জয় মা, দোষ নিস না। মোটামুটি মিনিট 10 এভাবেই চলল। তারপর উনি এগিয়ে গেলেন একেবারে দেবী মূর্তির সামনে, মাকে জড়িয়ে ধরলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। তারপর আতপ চাল দু হাতে মুঠো করে নিলেন নিজে। যোগেশ্বরী মায়ের দিকে পেছন ঘুরলেন আর ওই মুঠো ভরা চাল মায়ের দিকে পেছন ফিরে মায়ের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন। সাথে প্রায় ফিস ফিস করে কি সব মন্ত্র বলতে থাকলেন, আমি শুনতে পেলাম না। কাকার চোখ বেয়ে জল পড়েই চলেছে, মানে ঠিক যেন কন্যা বিদায়। পাড়ার যত দিদি পিসিদের দেখেছি বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে, তারা সবাই ঠিক এভাবে চাল ছুঁড়ে দেয়, এভাবেই কাঁদে। অজান্তেই বুকটা টনটন করে উঠল আমার। আচমকাই মাতৃমূর্তির দিকে চোখ পড়ল, বা বলা ভালো মূর্তির দুটো চোখের দিকে। জল জল করছে, ওটা কি? জলের মতো সেটা। আজ থেকে আমার ছুটি, ছুটি, মায়ের পুজো থেকে ছুটি, বুঝলি? কনকাঞ্জলি সে কারণেই দিলাম। দেবীর কাছে কনকাঞ্জলি দেওয়ার অর্থ হলো বিদে। মেয়ে যেমন বাপের ঘর ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার আগে কনকাঞ্জলি দিয়ে বিদায় নেয়, পূজারিও তাই। তার মানে তুমি চাইলেও আর যোগেশ্বরী মায়ের পুজো করতে পারবে না? না, আমার ছুটি। মন্দির থেকে দুজনে নেমে এলাম। বাঁধানো চত্বরে এই ভর দুপুরে পাখিরাই আছে বোধহয় শুধু। জুতো পরতে এগোচ্ছি, হঠাৎ দেখি একটা লোক। এত ফাঁকা জায়গায় আচমকা একজন লোককে দেখে থতমত খেয়ে গেছিলাম প্রথমে। চেনা চেনা ঠেকলো। আরে এ তো সেই ট্রেনের লোকটা যে কাকার পাশে বসে এলেন, মুসলমান ভদ্রলোক। মন্দির চত্বরে বসে আছে দেখলাম, যেন বিশ্রাম নিচ্ছে। আমরা জুতো পরে লোকটার সামনে দিয়েই গেলাম।
লোকটা যেন দেখেও দেখল না। অদ্ভুত তো, এই গ্রামেই থাকে তাহলে। তবে আমাদের আগেই যে নেমে গেছিল আমার পরিষ্কার মনে আছে। হতে পারে পরের কোনো ট্রেনে এসেছে। আসলে মন্দির চত্বরে একজন মুসলিম লোক বসে আছে, এই দৃশ্যটার সাথে আমরা বোধহয় ততটাও পরিচিত নই। পা চালিয়ে চল তো তাড়াতাড়ি, কি ঢেকে ঢেকে করে হাঁটছিস, তাড়াতাড়ি চ। আচমকা যোগু কাকার এমন কথায় আমি অবাক হলাম। ওই লোকটা নির্বিকার বসে আছে। ওকে পেরিয়ে গিয়েই কাকা কথাগুলো আমাকে বললেন। এই লোকটা কি কানে শুনতে পায় না? শুনলে একবারও তো যোগু কাকার কথায় তাকানো উচিত ছিল। কাকার মুখে বিরক্তি স্পষ্ট। মনে হলো মন্দির চত্বরে একজন মুসলিম লোক যে বসে আছে, এই দৃশ্যটার সাথে আমরা বোধহয় পরিচিত নই, তাই নয়, স্বচ্ছন্দও নই। দুপুরে জমজমাট খাওয়া দাওয়া হয়েছে। মা নিজে মুড়ি ঘন্ট আর গন্ধরাজ কাতলা রেঁধেছে, সাথে শেফালিদির করা ভেজ ডাল, বেগুনি, ছানার ডালনা, চিকেন কষা আর টমেটোর চাটনি। মা সামনে দাঁড়িয়ে থেকে সবাইকে খাইয়েছে। তীর্থঙ্করেরও বেশি খাওয়া হয়ে গেছে। শেষকালে মা সবাইকে পান অবধি খাইয়েছে। সকলে হাঁসফাঁস করতে করতে কোনো মতে ছাদে উঠেছে। দুপুরে পড়ন্ত রোদ গায়ে মাখতে চায় সবাই। তীর্থঙ্কর বলেছিল সবাইকে গড়িয়ে নিতে একটু, কিন্তু ওরা রাজি হয়নি। এত সুন্দর দুপুরে নাকি গড়ানো পাপ। কি অসাধারণ ছাদটা তোমাদের তীর্থদা, মনে হচ্ছে এখানেই থেকে যাই। সত্যি রে, কি খোলামেলা চারপাশ। আমাদের কলকাতার মতো এই ঘন ঘন লম্বা বিল্ডিং নেই, পলিউশন নেই, সব থেকে বড় কথা গাড়ির অত্যাচার নেই। এই শান্ত চারপাশ, প্রেমে পড়ে যাচ্ছি জায়গাটার। আমি তো পড়েই গেছি ভাই। তীর্থদা, তোমার কোনো ভাই ভাই নেই না? থাকলে ঠিক বিয়ে করে নিতাম, জানো তো। এখানে চলে আসতাম, এই সুন্দর বাড়িটাকে শ্বশুর বাড়ি বানিয়ে নিতাম। যা সুন্দর বাড়ি, ছাদ। সে তোকে বিয়ে করতো কেন? হ্যাঁ, ও আর কনফিডেন্ট একেবারে। আলবাত করতো, 100 বার করতো। আমি রাজি করিয়েই ছাড়তাম। ছাই করতো। আমি একজন ছেলে হয়ে বলছি তিতলি, তোকে কোনো ছেলেই বিয়ে করতে ওই চট করে তৈরি হবে না, দেখে নে। কেন রে? তোর মধ্যে সে কোয়ালিটি মিসিং ভাই। একটা চড় খাবি তুই। হ্যাঁ, তুই নিজে কি রে? তোর করে বউ জুটবে না দেখিস। আমিও তিতলির সঙ্গে একমত, মহুলের বউ জুটবে না। দেখিস না, প্রেম করতে পারছে না একটা। মালবিকা তো পাত্তাই দিচ্ছে না ভাই। বেশ করেছে। শোন, মালবিকা না মানুষের সাথে প্রেম করবে, বাঁদরের সাথে না, ঠিক আছে? অথচ দেখ, আমাদের মহুল কুমার দেবদাস লাইট ভার্সন হলো বলি। অত দম নেই ওর, বুঝলি? মহুল একটা জোলো মাল পুরো। এই তোরা থামবি, লেগ পুলের লিমিট আছে একটা। যা শালা, শুরু করলে তো তুই। এখন দেখ কেমন লাগে। আমার মালবিকা দরকার নেই, অমন হাজার মালবিকা আমার পেছনে করে। কুকুর ছাড়া কাউকে তোর পেছনে তো ঠিক পড়তে দেখিনি। এক কাজ কর মহুল, তীর্থধার থেকে না বরঞ্চ বশীকরণটা শিখে নে, তারপর যদি মালবিকাকে বশটস করতে পারিস আর কি, দেখ। এতক্ষণ এদের ফাজলামি কলকল শুনছিল তীর্থঙ্কর। সিগারেট ধরিয়ে একটু তফাতে দাঁড়িয়েছিল, মজা পাচ্ছিল এদের কথাবার্তায়। এবারে বলল, বশীকরণ করে প্রেম করবি? এমন দুর্দশা হয়েছে আমার যে সেটা আমি আবার শিখিয়ে দেব? ওরে, ভালোবাসা কখনো তন্ত্রমন্ত্র দিয়ে পাওয়া যায় না, ওটাকে আদায় বলে। ভালোবাসা কি আদায় করার জিনিস? ওরা তিনজনেই চুপ করে গেল একটু। তারপর মহুল বলল, না গো, আমি ওসব ভাবছিও না। এরা ফালতু ফালতু পেছনে লাগে আমার। তবে এটা সত্যি পাত্তা দিচ্ছে না গো, ভালোই লাগে আমার ওকে। শেষকালটায় একটু যেন লজ্জা পেল মহুল। তীর্থঙ্কর বলল, ভালো লাগে, ভালোবাসিস তো না, তাহলে আবার দাবি কিসের? এত ছুটকো ভালো লাগার কোনো দাবি হয় না। আচ্ছা তীর্থদা, তুমি প্রেম ভালোবাসার কথা বলছো যে বড় এত? কেন, আমি কি অ্যান্টি লাভার অ্যাসোসিয়েশনের মালিক? তা নয়, তবুও মানে তুমি প্রেম টেম করেছিলে নাকি গো? জীবনে এসেছিল প্রেম? তীর্থঙ্করদার পেছনে কলেজের কত মেয়ের লাইন ছিল যদি জানতিস। কাউকে পাত্তা দিল না লোকটা। সবাইকে পাত্তা দেওয়া বা ফ্লার্টিং বা তাদের ভালো লাগার সুযোগ নেওয়া, আমার এগুলো কোনোটাই পছন্দ নয়। প্রেম অন্য জিনিস।
প্রেম করেছো, ভালোবেসেছো তীর্থদা? একটু উদাস হয়ে গিয়েছিল তীর্থঙ্কর। হেসে বলল, খুব কৌতূহল না? যেটা বলছি সেটা শোন। বলে ছাদে পাতা পাটিতে বসলো ওরা সবাই। মহুয়া খেয়েছো কখনো? না, তুমি খেয়েছো? টেস্ট করেছি কয়েকবার। কেমন খেতে? ভালো না, তবে নেশাটা ভারী ঝিমঝিমে। শুনেছি বন্ধুদের থেকে। তা খাবে নাকি? এখানে পাওয়া যায়? এ কি তোমার শহর গো বাবু? এটা হলো গ্রাম। আহা, তুমি যেন শহর থেকে আসোনি। এসেছি, কিন্তু এই কদিনে এই জায়গাটাকে বড় আপন লাগে। আচ্ছা বাদ দাও সব। তা কি বলো, জোগাড় করি? কিন্তু কাকুরা রয়েছেন যে। ছাদে খাবো। বুঝতে পারবেন না তো? বুঝবেন হয়তো, তবে আমরা ওনাদেরকেই সম্মান দিয়ে ছাদে গিয়েই খাচ্ছি, সেটুকু নিশ্চয়ই বুঝবেন। তাছাড়া তুমি তো কলেজেই পড়ো, তাই না? সন্ধেই ঠিক হলো, আর প্রদীপদা 8টার মধ্যে জোগাড়ও করে ফেললো মহুয়া। একজন ছেলে চুপচাপ ছাদে গিয়ে রেখে এসেছে। উসখুস করছি ছাদে কখন যাব, কখন নতুন জিনিস চেখে দেখব। এই শোন, আজ রাতে দেশি মুরগির ঝোল আর রুটি চলবে তো? দৌড়বে দৌড়বে। তৌফিককে বলে দিয়েছে বিনয়, মাংসটা ওই করে নিয়ে আসবে একেবারে। বিনয়দা বললেন বুঝি? হ্যাঁ, বললো ছেলেটা রান্নার হাত নাকি দারুণ। ঠিকই বলেছে, খেয়ে দেখবেন। বিনয়দা কোথায়? ওর বিড়ি ফুরিয়েছে, আনতে গেল। অবশ্য রুটিও কিনে আনবে একেবারে। এসব কথোপকথনের মধ্যে আমি ভাবছি অন্য কথা। তৌফিক মানে নাম শুনেই তো বোঝা যায় মুসলমান। যোগু কাকা মুসলমানের রান্না খাবেন মানে এটাও সম্ভব? নাকি ছেলেটা হিন্দু, নামটাই এমন। জগবন্ধু ভট্টাচার্য মুসলমানদের ঘরে পা রাখতেন না, জল অবধি খেতেন না। পরিবারের কেউ অসুস্থ হলে পারলে রক্ত অবধি নিজে পরীক্ষা করে নেন যে সেটা কার রক্ত ব্লাড ব্যাংক থেকে দেওয়া হচ্ছে। আমি অতটা দেখিনি অবশ্য, বাবার মুখে শোনা আর মায়ের মুখে বেশি শোনা। প্রায় নাকি বাবা আর কাকার মধ্যে তর্কবাদ এসব নিয়ে। যোগু কাকা নাকি ভয়ানক কট্টর ছিলেন এই বিষয়ে। একবার পাড়ায় দাসদের বাড়ি বিক্রি হবে বলে ঘোষণা করলো ওরা। কতজন দেখতে আসে, দামে পোষায় না। শেষমেশ এক রিটায়ার্ড প্রফেসর, ভদ্রলোক মুসলিম ছিলেন, তিনি পছন্দ করলেন বাড়িটা। দরদামেও খুশি হয় দুই পক্ষ, কিন্তু বেঁকে বসেন এই যোগু কাকা। পাড়ার মধ্যে মুসলমান ঢোকানো যাবে না। এসব অবশ্য অনেক আগের কথা, সব মায়ের মুখেই শোনা। কাকার তখন বয়স কম, এতকাল পরেও সব যেন মনে পড়ে গেল। মানুষ বোধহয় বদলায় বয়সের সাথে। ছাদের ঠান্ডা হাওয়া, সাথে মহুয়া, তারপর মুড়ি মাখা জমিয়ে বেশ মৌতাত হয়েছে। খুব গল্প করছি দুজনে। রাত হয়েছে, খেতে আয় তোরা। নিচ থেকে ডাক পড়তেই উঠলাম দুজন। দিব্যি ফুরফুরে নেশা, হালকা লাগছে জীবনটা। চলো প্রদীপদা, ডাকছে নিচে। আরে ভাই 2 মিনিট, একটা সিগারেট খেয়ে নি। তাড়াতাড়ি করো। তুমি খাবে? দাও। দুজনে সিগারেট ধরিয়ে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়েছি। অমাবস্যা, তাই চাঁদ নেই। কলোনির হলদে স্ট্রিট লাইটে অদ্ভুত মায়াবী দেখাচ্ছে জায়গাটা। 5 তলা ছাদ থেকে পুকুরটাও দেখা যাচ্ছে। এক মনে সিগারেট টানছি, হঠাৎ দেখি সামনে রাস্তার উল্টো দিকে একটা গাছের তলায় দাঁড়িয়ে সেই লোকটা, সেই মুসলমান লোকটা। আজব তো, লোকটা সকাল থেকে এই এক জামা পরে ঘুরছে নাকি? এখন এখানে করছেই বা কি? অমন চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? কে লোকটা? চোর টোর নয় তো? না হলে এমন করে কেন ঘুরছে একা একা? আমাদের পিছু নেয়নি তো? হয়তো ছুরি বসাবে গলায়। যোগু কাকা নাকি বলতো ওরা সব পারে, হয়তো ঠিকই বলতো। আমাদের সব লুট করে নেবার তাল নাকি? তাড়াতাড়ি সিগারেটটা ফেলে বললাম, চলো চলো প্রদীপদা, খিদে পেয়ে গেছে। মাংসটা সত্যি অপূর্ব হয়েছে। এই তৌফিক দারুণ রাঁধে, রুটি আর অঢেল মাংস।
তোমরা কটা থালা কিনতে পারোনি? ভাত খাও কিসে? 2 জন মানুষ 2টো থালা। আগে মনে পড়লে কাগজের প্লেট আনতাম। কি অবস্থা বলো দেখি। বলতে বলতেও দেখলাম যোগু কাকা তৌফিকের রেঁধে আনা মাংসের কড়াই থেকেই মাংস খাচ্ছেন, আর তৌফিকও খাচ্ছে সেখান থেকে। আমার ওসব বালাই নেই যদিও, তবু আমি প্রদীপদার থালা থেকেই খেতে লাগলাম। আচ্ছা যোগু কাকা, একটা কথা বলবো? বল, কি বলবি? আর মাংস নিবি? না না, সেটা বলছি না, কিন্তু তুমি যে এই তৌফিকদার সাথে একটা পাত্রেই খাচ্ছ, এতে তোমার জাত যাচ্ছে না? দেখো কাকা, তুমি কিন্তু বামুন, জাত চলে যেতে চাইলেও আটকে রাখতে হবে, যেতে দিলে চলবে না। আর কি করেই বললাম, এমন লঘু রসিকতা আমাদের মধ্যে চলতো। তবে সেদিন বোধহয় মহু আর নেশাও খানিকটা বলিয়ে দিল কথাগুলো, তাও আবার তৌফিকদার সামনে। সবাই হেসে উঠল। আজ থেকে ক বছর আগের আমি হলেও এটা কিন্তু অসম্ভব ছিল। ঠিকই, তোমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এসেছে কি আর এমনি, আসতে বাধ্য হয়েছে বলতে পারো। আহ, থাকো সব কথা, আবার শুরু করো না। তুমি আজও আমায় বিশ্বাস করো না, তাই না বিনয়? না, করি না। বহুবার তোমাকে ডাক্তার দেখাতে বলেছি, শোনোনি কথা। রোগ সেজন্য খুঁটি গেড়ে বসে আছে। রোগ? রোগ তো তখন ছিল বিনয়, সেই রোগের জন্যই তো। জগবন্ধু চুপ করো প্লিজ, আর কত ঘাঁটবে বলো তো? আজকেই শেষ, আজকেই শেষ। তার মানে? আজ আমি যোগেশ্বরী মায়ের কনকাঞ্জলি দিয়েছি। আজ আমার প্রিয় 2 জন মানুষ তোমরা আমার সাথে আছো। প্রদীপ আর তৌফিককে নিয়ে আমার কোনো দ্বিধা নেই। আজ আমি সবার সামনে কিছু বলতে চাই। থাক না জগবন্ধু। বিনয়, আটকিও না, বলছি তো, এই শেষবার। দুজনের কথা কেবল শুনে চলেছি আমরা 3 জন, কিচ্ছু বুঝতে পারছি না কি নিয়ে কথা হচ্ছে, তবে আগ্রহ কৌতূহল 3 জনেই বোধ করছি। সালটা 1989, অক্টোবরের শেষের দিক। খুব ভুল না করলে 24শে অক্টোবর ভাগলপুরে দাঙ্গা বাঁধে, হিন্দু মুসলিম দাঙ্গা। দাঙ্গার আগে হিন্দু ছাত্রদের হত্যার বিষয়ে 2টো গুজব ছড়িয়ে পড়েছিল। একটা গুজব ছিল যে প্রায় 200 জন হিন্দু ছাত্রকে মুসলমানরা হত্যা করেছে, আর অন্যটাতে বলা হয়েছিল যে 31 জন হিন্দু ছেলেকে তাদের সংস্কৃত কলেজের একটি কূপে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। ওখানে আগে থেকে সাম্প্রদায়িক উত্তেজনা চলছিলই, তার মধ্যে এইসব যেন আগুনে ঘিয়ের কাজ করলো। আমার তখন পোস্টিং ভাগলপুরেরই বাঁকা নামের একটা গ্রাম মতো জায়গায়। স্বভাবতই সেখানে আজ লেগেছিল দাঙ্গার। দেবাবু তখন পুরোপুরি রাজনীতি করত, গরমা গরম বক্তৃতা দিত। আমরা অফিসের রাজনীতি বলতে ওই দেবাবুকেই বুঝতাম। দাঙ্গার আগুনে পুড়ছে ভাগলপুর, বাড়ি ফেরার মতো অবস্থাও নেই। এখন ডিউটি ছেড়ে সবাই পালিয়ে গেলে চলবে কি করে? প্রায় 1000 খানেক লাশ পড়েছিল সেই দাঙ্গায়। তার মধ্যে একটা লাশ আমি নিজে ফেলেছিলাম। একটু চমকে উঠলাম, মুখে কিছু বললাম না। কাকা ফের শুরু করলেন। রাস্তায় যেখানেই দেখবেন সেখানেই কুপিয়ে দেবেন। প্রায় 7খানা স্ট্যাব করেছিলাম, 7খানা। দেবাবুর কথা মতোই এমনটাই বোঝাতো লোকটা, রক্ত গরম করা ভাষণ দিত। বয়সটা তখন কম, ব্রেন ওয়াশের কাজটা খুব সহজেই হয়েছিল। বুঝিনি, ভালো মন্দ বিচার করিনি। এক সন্ধ্যের ঘটনা। বাঁকা পুরোপুরি গাঁ বলতে যা বোঝায় তাই। তখন খবর ছিল
ফজল নামের লোকটা রোজ সন্ধ্যের পর সাইকেল চালিয়ে একা ফেরে। ওর সাইকেলের পিছনে রডে যে পুঁটলি থাকে তাতে নাকি ভর্তি থাকে বোমা। ও রোজ একটু একটু করে বোমা জোগাড় করে রাখছে, একদিন উড়িয়ে দেবে সব। দেবাবুই খবর দিয়েছিল আমাদের। ঘাপটি মেরেছিলাম একটা গাছের আড়ালে, পকেটে চকচকে একটা চাকু, মাথায় আগুন জ্বলছে। এই শহরের বাচ্চাদের জন্য আজ এই অবস্থা। প্রতিভা শালার দাঙ্গা করে বেরিয়ে যাবে, এটা হয় নাকি? নাকি শালা খতম করেই ছাড়ব। ঘন অন্ধকার, আমি আর দেবাবু। সাইকেলের টিং টিং শব্দটা শুনতেই বুঝলাম হারামিটা আসছে। ততদিনে পাকা খবর হয়ে গেছে, ঠিক এই সময় ফেরে লোকটা সাইকেলে। সাইকেলটা এগিয়ে আসতেই গাছের আড়াল থেকে বেরিয়ে জোরালো টর্চ ফেললাম মুখে। কে কে করতে থাকলো ফজল, কে আর উত্তর দেয় ওর কথা। ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। সাইকেল থেকে পড়ে গেল লোকটা, চাকুটা বের করে একের পর এক কোপ দিতে থাকলাম। রক্তে ভেসে গেল লোকটার জামা। বিড়বিড় করে কি সব যেন বলছিল ওদের ভাষায়। বলতে বলতে লোকটা ছটকাতে লাগলো। দেবাবু ওদিকে তাড়া দিল। আরে উঠুন উঠুন, এসে পড়তে পারে কেউ। আরে সাবার হয়ে গেছে। উঠে পড়লাম। কি মনে হতে এগিয়ে গেলাম পড়ে থাকা সাইকেলটার দিকে। পুঁটলাটা শালা নিয়ে যাব, এরকমই আর একটার ঘরে ছুঁড়ে দেবো তেমন হলে। আরে আরে কি করছেন? ওতে হাত দেবেন না, পালান। চলুন চলুন চলুন। দেবাবুর গলা শুনছি, ওদিকে পুঁটলাটা খুলে ফেলেছি ততক্ষণে। গলা দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো একটা আর্তনাদ। ভগবান! ভিতরে কাঁচা বাজার, আলু, পটল, বেগুন, এইসব। মনে পড়লো ফজল হাটে সবজি বেচে। এটা জানতাম আগে। তার মানে ও রোজ এই পুঁটলি করে। ভিড় করে তখনও বলে চলেছিল ফজল, নাকি আমি ভুল শুনছিলাম জানি না। অতবার কোপ দেওয়ার পর অতক্ষণ বাঁচার তো কথা ছিল না। ঘরময় নিস্তব্ধতা। বললাম, ওই যে দেবাবু নাকি তাকে পরে ধরেননি? বলেছিলাম। উত্তরে বলেছিল, ওরাও তো কত নিরপরাধ হিন্দুদের মারে, আপনি একজনকে মারলেনই বা। তার মানে লোকটা জেনে শুনে? তারপর বহুদিন ছুটি নিয়েছিলাম, ঘুমোতে পারতাম না। এক সময় ওপর মহলে প্রচুর দরখাস্ত করে চলে যাই অন্য জায়গায়। আর দেবাবু? দেবাবু সে তো এখানকারই লোক। ওই মন্দিরের বাইরের আবক্ষ মূর্তি দেখলি ওটা ওরই। ধীমান দে চাকরি ছেড়ে দিয়েছিল শুনেছি, ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট। প্রচুর টাকা নিয়ে চাকরি ছেড়ে বাড়িতে চলে এসেছিল। এখানে এসে নাকি দান ধ্যান করত, ধর্ম আর জ্ঞানের কথা বলে বেড়াতো, ঈশ্বর আরাধনায় মেতেছিল। সেই জন্যই এখানকার কিছু মানুষও মারা যাওয়ার পর ওই মূর্তি বসায়। এরা তো আর জানে না ও আসলে কি ছিল। এদের কাছে হয়তো ঈশ্বর ছিল। আমিও শয়তান রূপটা দেখেছি। গল্প করতে করতে কখন যে রাত ফিকে হয়ে এসেছে খেয়ালই করিনি কেউ। বিনয় কাকু বললেন, চলো বারান্দায় বসে গিয়ে সবাই, আমি চা বসাই। আর জগবন্ধু,
মাথার উপর আর চাপ দিও না ওসব ভেবে। অনেক বছর হলো, যোগেশ্বরী মায়ের পুজোটাও ছেড়ে দিলে, প্রায়শ্চিত্ত হয়ে গেছে তোমার। যাও বসো, গিয়ে চা আনছি। তোমরা যাও, আমি জবটা সেরে নিই। কাকা ঘরের মেঝেই বসলেন জব করতে। আমরা তিনজন বারান্দায় পাতা মোড়ায় বসলাম। সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, শরীর জুড়িয়ে যাচ্ছে একেবারে। কাকার ফিসফিসে জপের আওয়াজ শুনতে পাচ্ছি, মনটা একটু আনমনা যেন। আমি, তৌফিকদা আর প্রদীপদা চুপচাপ বসে রয়েছি। হঠাৎ কানে এলো একটা অদ্ভুত সুর। প্রথমটাই ভাবলাম কাকা বুঝি জব করছেন এমনভাবেই। পাশে ওদের দিকে তাকালাম, দুজনে চুপ করে সামনে তাকিয়ে। আবার ভালো করে শুনলাম, খুব করুণ সুর যেন, ঠিক যেমনটা ওই নামাজের সময় হয়। আশেপাশে মসজিদ মনে হয় আছে, এই সময় তো ফজরের নামাজ হয়। পরিষ্কার শুনতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। কাকা এই সূরার কথাই তো বলছিলেন এতক্ষণ। কাকাই কি ধুর, তা কিভাবে হয়? ভাবতে ভাবতে সামনের দিকে তাকিয়ে চমকে উঠলাম। রাগও হলো। প্রদীপদা আর তৌফিককে বললাম, দেখো তো তোমরা ওই লোকটার ব্যাপারটা কি, চলো তিনজন মিলে যাই, জিজ্ঞেস করি। কাল থেকে লোকটা আমাদের পিছু নিয়েছে। কে? আরে ওই যে দাঁড়িয়ে দেখো সামনে গাছটার নিচে। ভালো করে দেখার চেষ্টা করলো প্রদীপদা, বলল, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে কাল থেকে যে পিছু নিয়েছে সেটা বলবে তো? তৌফিক, একবার দেখো তো। আমিও তো দেখতে পাচ্ছি না কাউকে। আরে ওই তো গাছটার নিচে, তোমরা চলো তো। তোমার মহুয়ার নেশা আছে বোধহয় এখন। দূর, ও সব না। হ্যাঁ, ঠিকই বলেছ প্রদীপ, মৌ আর মমতাজ সব। কোনো মহু আর নেশা নয়। থাক, কাউকে কোথাও যেতে হবে না। কাকুর গলায় একটু চমকে গেলাম। জব শেষ কাকার? ওই সুরটা তো এখনো শুনতে পাচ্ছি। আমি ওকে দেখছি আজ এতগুলো বছর, যেখানেই যাই ও যায়, যখন ইচ্ছে হয় যায়, চুপচাপ দাঁড়িয়ে থাকে, বসে থাকে, কোনো কথা বলে না। ট্রেনেও তো আপনার পাশে বসেছিল কাকা। তুই দেখতে পেয়েছিলি? হ্যাঁ, পাবো না কেন? কারণ ও ফজল, যাকে আমি কুপিয়ে মেরেছিলাম, সেই ফজল। ওকে আমি ছাড়া কেউ দেখেনি আজ অবধি। যখনই আসে কেবলই শেষকালে বলা সুরা শুনতে পাই, তাই মুখস্থ হয়ে গেছে। গায়ে কাঁটা দিয়ে উঠল। হতবাকের মতো চেয়ে রইলাম কাকার দিকে। বললাম, আমিও শুনলাম একটু আগেই, যখন আপনি জব করছিলেন। হ্যাঁ, ও আর কতদিন দেখা দেবে আমাকে, আর কতদিনই বা ওই সুরা শুনিয়ে যাবে জানি না। এইটাই বোধহয় আমার পাপের প্রায়শ্চিত্ত। প্রদীপদা আর তৌফিকদা চুপ। আমি আবার তাকালাম সামনের দিকে। লোকটা একভাবে দাঁড়িয়ে, সাদা পাঞ্জাবি, লুঙ্গি, মাথায় টুপি। তিতলি, মহুল, রাজি তিনজনেই চুপ। বিকেল পড়ে এসেছে, নিচে নেমে এলো সবাই। এবার বেরোবে ওরা। তিনজনেই চুপচাপ, মনটা থমথমে।
মহুল বলল, কি অসম্ভব একটা ঘটনা বললে তীর্থদা। অসম্ভব না রে, বরং খুবই সম্ভব। সবচেয়ে সহজ আর সম্ভব হলো মানুষের মনের নিয়ন্ত্রণ নেওয়া। কেউ ভালোবেসে নেয়, কেউ হিংসায়। আজ গল্প পাঠে ছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল এনামুল, আরজা, কৌশিক, নিহারেন্দু, অমৃতা, সৌমিক এবং বুবাই। শব্দ ও আবহ সংযোজনে শ্রীজাত। শুনছিলেন শ্রীতমা সেনগুপ্তের কলমে তীর্থঙ্কর সিরিজের কাহিনী যোগেশ্বরীর কনকাঞ্জলি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।